একে তো ঘরের মাঠ, তার উপর অভিজ্ঞতায়ও আয়ারল্যান্ডের তুলনায় অনেক এগিয়ে টাইগাররা, তাই টেস্ট সিরিজে বাংলাদেশকে ফেভারিট ধরাই যায়। যদিও সিলেট টেস্টের প্রথম দিনে অল্পের জন্য আইরিশদের অল আউট করতে পারেনি টাইগার বোলাররা। দিনের শেষ ওভারে 8 উইকেটে 270 রান তুলেছে অতিথিরা। দ্বিতীয় দিনেও ওদের ব্যাটিংয়ের নামা কিছুটা হলেও চাপে ফেলেছে স্বাগতিকদের। খালিদ জামিলের রিপোর্ট। মাথার ওপর ডাবল চাপ, কথাটা প্রতীকী তবে বাস্তবতা। এই ছবিটাই শেষ বিকেলের আলোয় ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে যেমন ক্লান্ত বিধ্বস্ত দেখাচ্ছে, পুরো বাংলাদেশ দলের হালও হয়তো একই। পুরোটা দিন ফিল্ডিং করেছে টাইগাররা। বাংলাদেশ দলের সবাই সুপার ফিট, তাই সিলেটের ওয়ান ফাইন সানি ডে ওদের এভাবে ক্লান্ত করতে পারে না। আয়ারল্যান্ডের মতো একটা শেষের সারির টেস্ট দলকে 90 ওভারে অল আউট না করতে পারাই বোধহয় ওদের ক্লান্ত করেছে বেশি। আক্ষেপ আছে, ক্যাচগুলো না ফেললে হয়তো থার্ড সেশনটা ব্যাট করতেই পারত টাইগাররাই। দিনের শুরুতে মিলেছিল সেই আভাস, কারণ টস জিতে আগে ব্যাট করতে নেমে দলীয় 1 রানেই নিজেদের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটার্স অ্যান্ড ক্যাপ্টেন অ্যান্ডি বালবির্নির উইকেট হারিয়ে বসে আইরিশরা। কিন্তু এরপরেই টাইগারদের টায়ারিং ডের শুরু। ডেবিউটেন্ট ক্যাট কারমাইকেলকে সাথে নিয়ে তিলে তিলে একটা 96 রানের পার্টনারশিপ গড়ে তোলেন অভিজ্ঞ পল স্টার্লিং। বিশাল বপুর স্টার্লিং এর ব্যাট চালাতে যেন কোনো সমস্যাই হচ্ছিল না, কারণ বাংলাদেশের আলো হাওয়ায় বিপিএল খেলেই মানিয়ে নিয়েছেন বহু আগেই। সব মিলিয়ে 9 বাউন্ডারি হাঁকালেন স্টার্লিং, রান করলেন 60, তবে ইনিংসটা আর বড় করতে পারেননি। ফিরেছেন নাহিদ রানার 147 কিলোমিটার পার আওয়ারে ছুটে আসা একটা বলে সাদমান ইসলামের হাতে ক্যাচ তুলে। তারপরই নতুন ব্যাটার হ্যারি ট্যাক্টরকে তুলে নেন মেহেদি মিরাজ। এক পাশে ধরে খেলতে থাকা কারমাইকেলকে পরাস্ত করা যাচ্ছিল না কোনোভাবেই। কার্টিস ক্যাম্পারের সাথে তিনি গড়লেন আরেকটা 50 পার্টনারশিপ, তবে থামলেন মিরাজের ঘূর্ণিতে কাবু হয়ে। তার আগে 7 বাউন্ডারিতে খেলেছেন 59 রানের ইনিংস। আইরিশদের 5 নম্বর উইকেট হিসেবে এরপর ক্যাম্পার ফিরেছেন 44 রানে। তিনিই ছিলেন টেস্ট ডেবিউটেন্ট হাসান মুরাদের প্রথম ইন্টারন্যাশনাল উইকেট। কারমাইকেল আর লোরকান টাকার দুজনের সাথেই ক্যাম্পারের ছিল 53 রানের পার্টনারশিপ। 41 রানে টাকারকেও ফিরিয়েছেন মুরাদ। ম্যাকবির্নির উইকেটটা যখন বাংলাদেশ পেল, ততক্ষণে আয়ারল্যান্ডের স্কোরবোর্ডে জমা 222। টাকারের মতো তাকেও স্ট্যাম্পিং করেছেন লিটন দাস। বেলা গড়িয়ে গেছে অনেক। শেষ সেশনটা পার করে দিতে চেয়েছিলেন জর্ডান নেইল আর ব্যারি ম্যাকার্থি মিলে। লেজের দিকে আইরিশ ব্যাটারদের কাণ্ডেও নাজেহাল বাংলাদেশ। বিশেষ ওই পার্টনারশিপে এলো 48 রান, তবে দিনের শেষ বলে তাইজুলের শিকার হলেন নেইল। এই সিরিজে ওটাই টাইগার স্পিনারের ফার্স্ট অ্যান্ড এখন পর্যন্ত ওয়ান অ্যান্ড অনলি উইকেট। তারপরও প্রথম দিন শেষে আইরিশদের হাতে আছে আরও 2টো উইকেট। টিম টোটাল 270। মিরাজ 3টা, মুরাদের 2 আর হাসান মাহমুদ, নাহিদ রানা এবং তাইজুল শিকার করেছেন একটা করে উইকেট। দিনটা খুব খারাপ না গেলেও আয়ারল্যান্ডের বিপক্ষে খুব যে ভালো গেছে সেটাও বলতে পারছে না টাইগাররা। খালিদ জামিল, 71। সিলেট টেস্টে প্রথম দিন শেষে টাইগাররাই ভালো অবস্থানে আছে। পেসার হাসান মাহমুদ এমনটাই মনে করছেন। বলছেন ধীরে ধীরে উইকেট স্পিন সহায়ক হয়ে উঠবে, তাই প্রথম ইনিংসেই টাইগারদের বড় রান করতে হবে আর আইরিশদের দ্বিতীয় দিনে দ্রুত অল আউট করার টার্গেট। সিলেট থেকে নাইয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। অবশ্যই ভালো লাগে না আর কি যদি ক্যাচ মিস হয়, বাট সবাই চেষ্টা করতেছে। ব্যাটিং প্যারাডাইজ উইকেটে বোলারদের জন্য কাজটা কিন্তু অনেক কঠিন। সেই কঠিন কাজটা আরো কঠিন করে দিয়েছে বাংলাদেশের ফিল্ডাররা। একের পর এক ক্যাচ মিস। প্রথম সেশনেই বাংলাদেশ 3টা ক্যাচ ফেলে দিয়েছে। যাদের ক্যাচ ফেলে দিয়েছে তারা আবার ভালো রান করেছেন, যার কারণে দিন শেষে বাংলাদেশ ড্রাইভিং সিটে আছে, সেটা শতভাগ কনফিডেন্স নিয়ে বলা যায় না। কিন্তু ওই যে বললাম ব্যাটিং উইকেট, যার কারণে দিন শেষে যখন আয়ারল্যান্ডের স্কোরে 270 রান 8 উইকেটে, তখন ড্রেসিং রুমে কিছুটা হলেও স্বস্তি বিরাজ করছে। না, আমার মনে হয় উইকেটটা খুবই ভালো ব্যাটিংয়ের জন্য। আর যদি আমরা বোলিংয়ের কথা বলি, আমরা অনেক ডিসিপ্লিন বোলিং করেছি। ইকোনমি মানে বোলিং রাউন্ডার হিসেবে 3 করে আছে। সো আমার মনে হয় খুব ভালো আজকের দিন হয়তো ভালো শেষ করছি। কালকে শুধু সব আর্লি ওদের উইকেট নেওয়া যায় সকাল সকাল, বাট আমাদের ব্যাটিং উইকেট হিসেবে রান খুবই বেশি না। আশা করি আমরা এটা চেস করে আবার ভালো একটা কামব্যাক করবো। অবশ্যই ভালো লাগে না আর কি যদি ক্যাচ মিস হয়, বাট সবাই চেষ্টা করতেছে। প্রথম দিনটা শেষে বাংলাদেশ যতটাই আসলে সন্তুষ্টিতে ভুগুক না কেন, দিন শেষে দ্বিতীয় দিনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের এই 22 গজে বাংলাদেশের ব্যাটাররা আসলে কতটুকু ভালো ব্যাট করতে পারেন, সেটাই কিন্তু আসলে এই টেস্টের রেজাল্টটা
গড়ে দিতে পারে বা কত দ্রুত আসলে বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছে যাবে সেটা নিশ্চিত করতে পারে। কারণ ঠিক দিন গড়ানোর সঙ্গে সঙ্গে নাকি এই উইকেটটা স্পিনারদের সহায়ক হয়। তো ওই জায়গা থেকে বাংলাদেশের ব্যাটারদেরকে প্রথম ইনিংসেই বড় একটা সংগ্রহ করতে হবে এবং আইরিশদেরকে চাপে ফেলতে হবে। তো আমি বলবো যে স্পিনারদের জন্য ভালো অপরচুনিটি, মানে যত দিন যাবে উইকেটটা আর একটু ঘুরবে বা একটু টার্ন হবে। তো বোলাররা যদি কনসিস্টেন্ট থাকে তাদের লাইনের লেন্থে, আমি মনে করি যে স্পিনাররাই দিন শেষে ম্যাচ জিতাবে আমাদের। সবুজে ঘেরা সিলেটের এই নান্দনিক স্টেডিয়ামে বাংলাদেশের বেশ কিছু সুখ স্মৃতি আছে, যেমন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়, আবার অনেক কষ্টের ক্ষতও কিন্তু আছে। অর্থাৎ এই যে এই ভেন্যুটার অভিষেক ম্যাচে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হেরে গিয়েছিল, আবার সবশেষ ম্যাচটাতেও কিন্তু এখানে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে হেরে গিয়েছিল। তাই আয়ারল্যান্ডকে হালকা করে দেখার কিন্তু কোনো কারণ নেই। তারা যদি কোনো কারণে ভয়ঙ্কর হয়ে ওঠে, বাংলাদেশ যেমন আজকে ক্যাচ মিস করছিল, ওই ক্যাচ মিসের কারণে যদি কোনো কারণে তারা বড় সংগ্রহ করতে থাকে বা চাপে ফেলে দেয় টাইগারদের, তাহলে কিন্তু পচাশা মুখে পা কাটার একটা সম্ভাবনা থাকে। নিশ্চয়ই বাংলাদেশ এটা চাইবে না, আর এদের বিপক্ষে ভালোভাবেই ম্যাচটা জিততে চাইবে, যার কারণে ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংটাও কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। নাহিয়ান বিন জাসিম, ৭১, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। একদিনে 5 ক্যাচ মিস, টাইগাররা কি ভুলে বসলো ফিল্ডিং? সাদা বলের পর লাল বলের ফিল্ডারদের ব্যর্থতা চোখে লাগার মতো। কেন উন্নতি করতে পারছে না ফিল্ডাররা? সমস্যাটা কোথায়? ক্রিকেটাররা একই ভুল করছে প্র্যাকটিস আর ম্যাচ দুই জায়গায়। সিলেট থেকে নাহিয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। কখনো ফার্স্ট স্লিপে, কখনো সেকেন্ড স্লিপ আর থার্ড স্লিপের মাঝ দিয়ে ক্যাচ মিস, ফিল্ডারদের ভুল বুঝাবুঝিতে প্র্যাকটিসে যে ভুল করছেন, ম্যাচেও সেই একই ভুলে আটকা পড়ে আছেন। সাদা কি লাল বল, দুই ফরম্যাটেই সাম্প্রতিক সময়ে একই চিত্র। শিষ্যরা ক্যাচ মিসের মহড়ায় মাতছেন, ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট অসহায়ের মতো তাকিয়ে দেখছেন। ছবিটা সিলেট টেস্ট শুরু হবার ঠিক আগে প্র্যাকটিসে সাদমান ইসলাম স্লিপে ক্যাচটা মিস করেছেন। ঠিক একই চিত্র কিন্তু দেখা গেছে ম্যাচে সিলেট টেস্টের প্রথম দিনে পল স্টার্লিং যখন ৮ রানে তখন সহজ একটা ক্যাচ স্লিপে ফেলে দিয়েছেন এবং পল স্টার্লিং নতুন জীবন পেয়েছেন। শেষ পর্যন্ত তিনি ৬০ রান করেছেন। স্টার্লিং শুধু একটা নতুন জীবনই পাননি, তিনি কিন্তু আরও একবার ঠিক ২ রান পরে অর্থাৎ ১০ রানই নতুন জীবন পেয়েছিলেন। এই ছবিটা দেখুন, সেটা ঠিক এই প্র্যাকটিস সেশনেই মেহেদী হাসান মিরাজ গালিতে দুর্দান্ত একটা ক্যাচ ধরেছেন, নিজেই নিজেকে বাহবা দিচ্ছিলেন, সেলিব্রেশন করছিলেন। কিন্তু ম্যাচের চিত্র দেখুন, সেই একই পজিশনে অর্থাৎ গালি পজিশনে মেহেদী হাসান মিরাজ সেই ক্যাচটা মিস করেছেন এবং স্টার্লিংকে দ্বিতীয়বার নতুন জীবন দিয়েছেন। ক্রিকেটে বলা হয় ক্যাচ মিস তো ম্যাচ মিস। কেইট কারমাইকেলকে ঠিক ১০ রানে তাইজুল ইসলাম নতুন জীবন দিয়েছেন, হাতে ব্যথা পেয়েছেন, তিনি মাঠ ছেড়ে চলে যেতে হয়েছে ঠিক মিরাজের মতো। টেস্ট ক্রিকেটে খুব সহসা কিন্তু কেউ সুযোগ দেয় না বা ক্যাচের সুযোগ আসে না। সো বড় দলগুলোর বিপক্ষে যখন আপনি ক্যাচ মিস করবেন, তখন কিন্তু দিন শেষে আপনাকে বড় একটা মাশুলি দিতে হবে। বাংলাদেশ টেস্টে ভালো করতে চায়, নাজমুল হোসেন শান্ত বলেছেন যে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া যে সফরটা আছে সেখানে ব্যাটারদেরকে ভালো করতে হবে, বড় বড় রান করতে হবে, কিন্তু ফিল্ডাররা আবার যদি এই ধরনের বড় কোনো ভুল করেন তখন কিন্তু বড় মাশুলি দিতে হবে। সবশেষ এশিয়া কাপে এরকম ১৭ কি ১৮টার মতো ক্যাচ মিস করেছে, সেখানে ফ্লাডলাইট একটা কারণ ছিল হয়তো, বা সবাই বলেন যে রিং অফ ফায়ারের মতো আসলে ফ্লাডলাইটটা, সাধারণ যে ফ্লাডলাইটগুলো আসলে স্টেডিয়ামগুলোতে থাকে সেরকম না থাকার কারণে তারা হয়তো বা ওই চোখের উপরে যে লাইটের আলোটা পড়ার কারণে ভুগেছে, এবং এটা সব দলই মোটামুটি ভুগেছে, বাট বাংলাদেশও ভুগেছে এবং অনেকগুলো ক্যাচ মিস করেছে। সবশেষ টি-20 সিরিজ আপনারা যদি দেখেন, চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচটাতে বাংলাদেশ মোটামুটি ৭টার মতো ক্যাচ মিস করেছে। বাংলাদেশের শুধুমাত্র ফিল্ডিং কোচ না, ফিল্ডিং নিয়ে সবাই টেনশনে। আপনি যদি দেখেন প্র্যাকটিসে মোহাম্মদ আশরাফুল, হেড কোচ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ সবাই কিন্তু, ইভেন টিম ম্যানেজার যিনি আছেন নাফিস ইকবাল, তিনিও কিন্তু দেখা গেছে ক্রিকেটারদেরকে ফিল্ডিং প্র্যাকটিস করাচ্ছেন। বাংলাদেশের যিনি ফিল্ডিং কোচ আছেন তার কোনো ল্যাকিংস আছে কিনা, তিনি কি আসলে প্রপারলি বাংলাদেশকে ফিল্ডিংটা শেখাতে পারছেন কিনা, নাকি বাংলাদেশের ক্রিকেটারদের ফিটনেসে ঘাটতি আছে, অন্য কোনো জায়গায় প্রবলেম আছে কিনা, এটা আসলে খুব দ্রুত সমাধানে আসতে হবে, বের করতে হবে। আদারওয়াইজ এরকম ক্যাচ মিস করতে থাকলে বড় বড় ম্যাচ কিন্তু বাংলাদেশের হাত থেকে ফসকে যাবে। নাহিয়ান বিন জসিম, ৭১, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।
বাংলাদেশকে মাঝারি থেকে বড় দলের রূপ দিতে চাইলে ভিন্ন ছকের বিকল্প নাই। ওই ভাবনাতেই ভারতের বিখ্যাত ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে হাই পারফরমেন্স দল পাঠাতে মুখিয়ে খালেদ মাসুদ পাইলট। এইচপির প্রধান বলছেন, বর্ষার মৌসুমে ভিন দেশে ভালো ট্রেনিং আর প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ শক্ত করবে পাইপলাইন, ফায়দা পাবে জাতীয় দলও। সাইফুল রূপকের রিপোর্ট। ওদের অপলক দৃষ্টি, প্রেমিকার দিকেও তো এত মুগ্ধ নয়নে কেউ চেয়ে রয় না। উঠতি ওই ক্রিকেটারদের আসল প্রেমিত ক্রিকেট। নিশ্চিত করেই বলা যায় সময়টা ছিল বড্ড মধুর। রোহিত শর্মার মতো ক্রিকেটারের কথা শুনলে অনুপ্রেরণা পাওয়া যায়, স্বপ্নটাও তো বড় হয়। ইনজুরিতে পড়লেই রোহিত, বিরাট, পান্থ, গিলদের ছুটে যেতে হয় ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে। ইনডোর আউটডোর বেঙ্গালুরুর সেই ক্রিকেট ময়দানে সিনিয়র থেকে জুনিয়র সবার জন্যই আছে বিশ্বমানের সব সুযোগ সুবিধা। সেখানে দল পাঠাতে যেন তরই সইছে না বিসিবির হাই পারফরমেন্স ইউনিটের চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটের। আমার এক বন্ধু আছে শাবা করিম, তার সাথে আলাপ করছি যে ইন্ডিয়াতে হলে কেমন হয়। সে অলরেডি আমাকে ফিডব্যাক দিয়েছে বেস্ট জায়গা। ভিভিএস লাক্সমান হচ্ছে দায়িত্বে, সে নাম্বারও দিয়ে পাঠিয়েছে এবং সব কিছু যোগাযোগ করে বলতে খুবই ভালো জায়গা। ওখানে যদি কিছু ম্যাচ খেলা যায়, বিভিন্ন ফার্স্ট ক্লাস টিমগুলোর সাথে কিছু ক্যাম্প করতে পারেন, ওখান থেকে কিছু দু একজন লোককে আপনি হায়ার করলেন, হয়তো ইন্ডিয়ান কিছু যারা খুব হাই কোয়ালিটি কোচ আছেন তাদের ফিডব্যাকও নিতে পারেন। সব কিছু সমন্বয়ে ডেভেলপমেন্টের জন্য আপনি যদি ইন্ডিয়ার মতো জায়গায় যান এবং ওখানে যদি 2-3 দিন মেয়েদে সম্পূর্ণ কিছু লোককে পেয়ে যান, ওয়াই নট যে আপনি 3-4 দিনের জন্য 5 দিনের জন্য তাকে কাজে লাগানো। তো আমার খেলোয়াড়রা তো উপকৃত হবে, বিকজ আপনি একজনের কাছে যখন আপনি সবসময় একই টাইপের গল্প শুনবেন তো একটা সময় বোর হয়ে যাবেন বা টায়ার্ড হয়ে যাবেন। বরঞ্চ মাঝে মাঝে আপনি বিভিন্ন টাইপ অফ আমি বলবো মোটিভেশনাল কথা শোনা দরকার, হয়তো ছোট্ট একটা পয়েন্ট আপনার কাজে লেগে যেতে পারে। প্রতি বছর অফ সিজনে জুন থেকে সেপ্টেম্বর এই 4 মাসের মধ্যেই চলে এইচপির ক্যাম্প। এবছর বৃষ্টির কারণে রাজশাহী ও চট্টগ্রামে ক্যাম্পের অধিকাংশ দিনই মাঠে নামতে পারেনি ক্রিকেটাররা। 22 গজে যত খেলবে, চ্যালেঞ্জে পড়বে, ততই তো শিখবে ওরা। অথচ দেশে ইনডোর ছাড়া গতিই নাই। সে কারণে সামনের বছর থেকে ভারত পাকিস্তানের নানা শহরে এইচপির ক্যাম্প আয়োজন করতে মুখিয়ে পাইলট। যে সময়টা বর্ষাকালে যখন আপনি ফিটনেস ট্রেনিং করবেন, হোটেলের যে কষ্ট আপনি হোটেলে রাখবেন বাংলাদেশে, খাবার দাবার যে কষ্ট আসবে, সেই কষ্টে কিন্তু আপনি দেখা গেলো যে পাকিস্তানে গেলে বা ইন্ডিয়াতে গেলে আপনি কিন্তু ওই কষ্টে সেম কষ্ট হবে। তো আমি তাহলে আমার দেশে তো খেলতে পারবে না। তো বরঞ্চ আমি খেলাটা খুব ইম্পর্টেন্ট, তারা যারা ভালো লেভেলে যেন খেলতে পারে। পাকিস্তানে ইন্ডিয়াতে টিম পাঠালে প্র্যাকটিসটাও হবে, ওইখানে কোয়ালিটি টিম, কোয়ালিটি অপোনেন্ট কোয়ালিটি পাবেন, ডিফারেন্ট উইকেট পাবেন, ডিফারেন্ট বোলার পাবেন, পুরা বাইরে মানে কাইন্ড অফ সিরিজের মতো ম্যাচ খেলবেন পুরা। প্লাস হচ্ছে যদি ধরেন আপনি ওখানে টুকটুক মানে যে কটা দিন গ্যাপ থাকবে, তখন আপনি 5 দিন 7 দিন যদি গ্যাপ থাকে তখন আপনি স্কিল ক্যাম্পগুলো করবেন। বোর্ড সভাপতি বুলবুলের গ্রিন সিগন্যাল পেলে আসছে জুন জুলাইয়ে ভারতে চলবে 3 থেকে 4 সপ্তাহের এইচপি ক্যাম্প। এরপর সাউথ আফ্রিকা, ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া যে কোনো দেশে সফর করবে। 3 ফরম্যাটেই পরীক্ষা দেবে। এইচপির শেষ ক্যাম্পটা হতে পারে পাকিস্তানের লাহোর কিংবা মুলতানে। সাইফুল রূপক, 71। হামজা চৌধুরীতে আবারও বাড়ল বাংলাদেশের ফুটবলের কদর। এবার দেশে জায়ান্ট এক কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ইংলিশ ফুটবল তারকা। তবে কেবল টাকার জন্যই স্পন্সরদের সঙ্গে হাত মেলানো নয়, ফুটবলের উন্নয়নে রাখতে চান অবদান, ছড়াতে চান আলো। হাসান সজীবের রিপোর্ট। বিকট ওই শব্দের মতোই ঝড় তুলে বাংলায় আগমন হামজা চৌধুরীর। ঝিমিয়ে পড়া ফুটবলে হামজার হাসিতে হাসছে লাল সবুজ। হামজা যতবারই দেশে এসেছেন ততবারই ছিল দর্শক উন্মাদনা। এবারও ব্যতিক্রম হয়নি, এক বিন্দুও ভালোবাসা কমেনি ইংলিশ লিগ তারকার উপর। সকালে দেশের এক টেলিকম কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাইনিং প্রোগ্রামে ঢুকতেই তাকে মৌমাছির মতো ঘিরে ধরে গণমাধ্যম। কিন্তু তীব্র শব্দ, মানুষের ভিড়েও নেই বিরক্তির ছাপ। চিরচেনা হাসিতে মিটিয়েছেন সবার সেলফির আবদার। বাংলাদেশের ফুটবলে ফিরে এসেছে সুসময়। ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে ফুটবলে টাকার বস্তা নিয়ে ঘুরছে স্পন্সররা। দেশের জার্সি গায়ে জড়িয়ে এরই মধ্যে কয়েকটা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছেন হামজা চৌধুরী। এবার আরেক জায়ান্ট কোম্পানিতে 1 বছরের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন লেস্টার সিটির এই তারকা ফুটবলার। লেস্টারের সপ্তাহে প্রায় 80 লাখ টাকা বেতন পাওয়া হামজার কাছে এবেলায় টাকা নয়, প্যাশন আর ভালোবাসাটাই মূল কথা। না, এটা কখনো শুধু টাকার ব্যাপার নয়। অবশ্যই টাকা সবসময় হেল্প করে, কিন্তু এটা আমার প্যাশন। আমার লক্ষ্য কিভাবে এখানে ফুটবলের কন্ডিশন পরিবর্তন করতে পারি। শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে বাংলাদেশে, তাই চেষ্টা করছি যাতে তরুণরা অনুপ্রাণিত হয় ফুটবলে, আর এসবের অংশ হতে পারা আমার জন্য গর্বের।
to be able to come back and বাংলাদেশে হামজা মানেই ক্রাউড, মানুষে মানুষে ধাক্কা, এসবে কি বিরক্ত হন বাংলার পোস্টার বয়? না, সেটা একদমই নয়, বরং বাংলাদেশের ভালোবাসা বারবার তাকে টেনে আনে সে করে। my family but to my kids as well. আমি যে ভালোবাসা পাই সেটা আমি খুব ভালোভাবে লালন করি, চেষ্টা করি সেই ভালোবাসা ও সমর্থনটা সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে। এটা বারবার এখানে ফিরে আসার ইচ্ছে জাগায়। যখনই আমি বাংলাদেশ ছাড়ি আমার বাচ্চারা বলে ওরা বাংলাদেশে ফিরতে চায়। ইনশাআল্লাহ তারা মার্চে আবার ফিরে আসবে। I'd love to bring them here and show them the culture. বাংলাদেশ ও ফুটবলকে আপন করে নিয়েছেন হামজা চৌধুরী। দেশের ফুটবলের আলো ফিরিয়েই থেমে যেতে চান না, দেশের জন্য কিছু করে গর্বিত করতে চান বাবা মাকে। I just feel so proud to be able to be a প্রত্যেক সন্তানই চায় তার বাবা মাকে গর্বিত করতে। আমি দেশের সন্তান হিসেবে পুরো জাতিকে গর্বিত করতে চাই। হাসান সজীব, একাত্তর। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। একাত্তরের সাথেই থাকুন।